বাংলাদেশের আদালতগুলোতে যেই মামলাগুলো হয়ে থাকে প্রতিনিয়ত তার ভেতরে আসলে দেখা যায় যে একটি বড় সংখ্যক অংশ সেটি আসলে বিভিন্ন ধরনের ভূমি বিরোধ সংক্রান্ত অপরাধ হয়ে থাকে। তো অনেকেই বলে থাকেন বা অনেকগুলো জরিপে আসলে দেখা যাচ্ছে যে এই যে ভূমি সংক্রান্ত যেই মামলাগুলো বাংলাদেশের আদালতে হয়ে থাকে তার ভেতরে ৮০%-এর বেশি দেখা যাচ্ছে যে সমস্ত মামলার ৮০%-এর বেশি মামলা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ভূমি বিরোধ সংক্রান্ত মামলা হয়ে থাকে। এবং আমরা কিন্তু দেখতে পাই যে বিভিন্ন রুরাল এরিয়াগুলো যেগুলো আছে গ্রামগঞ্জে, সেখানে ভূমি বিরোধ এতটাই প্রকট আকার ধারণ করে, সেই ভূমি বিরোধের থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের সহিংসতা হয়, নারীদের ওপরে সহিংসতা হয়, শিশুদের ওপরে সহিংসতা হয়। এমন অনেক ঘটনা আমরা দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে তাদের একটি এলাকায় ভূমি সংক্রান্ত কোনো বিরোধের জের ধরে সেই পরিবারের শিশুটি কোনো ধরনের ক্ষতির শিকার হয়েছেন, বাড়ির একজন নারী নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন এবং শিশুদের উপরে এই ধরনের নির্যাতন, ভূমি বিরোধ সংক্রান্ত বিভিন্ন অপরাধকে ঘিরে সেটি বাংলাদেশে এটা আসলে একটা খুবই কমন একটি চিত্র। তো দেখা যাচ্ছে যে এই যে ভূমি সংক্রান্ত বিরোধগুলো, এগুলো কিন্তু নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যায়। এমন অনেক ধরনের মামলা হয়, দেখা যায় যে পিতা মামলাটি করেছেন কিন্তু সেটা আসলে তিনি তার জীবদ্দশায় সেই মামলার কোনো ধরনের কোনো নিষ্পত্তি হয়নি। জেনারেশন বাই জেনারেশন সেই মামলাটি কিন্তু চলতে থাকে। কাজেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের জমি জমার ক্ষেত্রে আমরা যেমন দেখি যে জমির অনেক মূল্য বৃদ্ধি হয়েছে প্রাইস হাইকের কারণে। ভূমি আসলে একটি অত্যন্ত মূল্যবান সম্পদ এবং যার ফলে ভূমি সংক্রান্ত বিরোধই আসলে সবসময় অনেক বেশি হয়ে থাকে এবং এটি আসলে খুবই সত্যি কথা যে যত মামলা হয় তার ভেতরে বড় পার্সেন্টেজ, এবং এটি সত্য যে 80%-এর বেশি মামলা হয়ে থাকে সাধারণত জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে। একটি বিষয় সেটি হচ্ছে যে জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো হয়ে থাকে সাধারণত সিভিল মামলা হয়ে থাকে এবং বছরের পর বছর সেই মামলাগুলো চলে এবং একটি সময় যিনি আসলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি হয়তো তার জমিটি পুনরুদ্ধার করেন বা তার সেই মামলাটির একটি নিষ্পত্তি হয়ে থাকে, কিন্তু যিনি দেখা যাচ্ছে যে দোষী ব্যক্তি, সেই দোষী ব্যক্তি কিন্তু আসলে কোনো শাস্তি পেতেন না বা তাকে আসলে ফৌজদারি আইনের আওতায় কখনো আনা হতো না। সম্প্রতি 2023 সালে বাংলাদেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন হয়েছে, সেটি যে আইনটি আসলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নামে পরিচিত। এবং এই আইনটি হওয়ার পর থেকে এই আইনে খুব স্পেসিফিক্যালি বিভিন্ন ধরনের বিধানের কথা বলা হয়েছে এবং অনেকগুলো জিনিস এই আইনের ভেতরে আসলে নিয়ে আসা হয়েছে, যার ফলে কিন্তু এখন একজন ব্যক্তি তিনি যদি ভূমি সংক্রান্ত কোনো ধরনের অপরাধ করে থাকেন তাকে কিন্তু ফৌজদারি আইনে তাকে বিচার করা যাবে এবং তাকে কিন্তু শাস্তির আওতায়ও আনা যায়। সেই জমি পুনরুদ্ধার ক্ষতিপূরণের পাশাপাশি সেই ব্যক্তিকে ফৌজদারি আইনের মুখোমুখি করে তাদের জন্য কিন্তু শাস্তির বিধান রয়েছে। আজকে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে ভূমি সংক্রান্ত প্রতারণা, ভূমি সংক্রান্ত নানা ধরনের আসলে সমস্যার সম্মুখীন আমরা প্রতিনিয়ত হয়ে থাকি। এর মধ্যে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভূমি বেদখল করা, জোর করে একটা জমির থেকে কারো একটা ল্যান্ডের থেকে তাকে উচ্ছেদ করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে উত্তরাধিকার সূত্রে হয়তো পাচ্ছেন কিন্তু কয়েকজন মিলে হয়তো অন্যান্য যারা উত্তরাধিকার আছেন তাদেরকে তাদের জমির থেকে সরিয়ে দিচ্ছেন, উচ্ছেদ করছেন বা কোনো না কোনোভাবে তাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একটি জমি উত্তরাধিকার সূত্রে ভাই বোনরা পাচ্ছেন, কিন্তু বোনটির হয়তো বিয়ে হয়ে তিনি তার শ্বশুরবাড়িতে চলে যাচ্ছেন, ওই অ্যাড্রেসে তিনি আর নেই বা তিনি অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে ভাইরা যারা থাকেন তারা কিন্তু বোনকে তার যে প্রাপ্য অধিকার রয়েছে তাদের বাবার সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে তিনি যেটা পাচ্ছেন সেই অধিকার থেকে তারা বঞ্চিত করে থাকেন। তো নানা ধরনের অপরাধ হয় আসলে ভূমি সংক্রান্ত যে অপরাধ, মানে সেটা আসলে একটা লম্বা তার একটি লিস্ট, সেটা আসলে বলে শেষ করা যায় না। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে ভূমি সংক্রান্ত যখন বিভিন্ন ধরনের প্রতারণা হয় সেই প্রতারণা কি ধরনের প্রতারণাগুলোর কথা আইনে বলা রয়েছে এবং কি ধরনের প্রতারণা করলে আসলে সেটি এই আইনের অধীনে
শাস্তি হতে পারে এবং তার প্রতিকার কি পেতে পারে, এবং যারা এই ধরনের প্রতারণা করে থাকেন অন্যদের সাথে তাদের জন্য শাস্তির কি বিধান আইনে বলা রয়েছে, কোন আদালতে মামলা করতে হবে, এবং এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই যদি আমরা এই আইনটির কথা বলি, যে 2023 সালের যে আইনটি রয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নামে এই আইনটি পরিচিত। তো এই আইনের 4 ধারায় খুব সুস্পষ্ট করে বলা রয়েছে যে একটি সম্পত্তি যখন হস্তান্তর করা হচ্ছে বা সেটিকে রেকর্ড হালনাগাদ করা হচ্ছে বা সেটি কোনোভাবে তার জরিপের সময় যে কোনো একটি স্টেজে এরকম ক্ষেত্রে কেউ যদি কোনো ধরনের প্রতারণা করেন, প্রতারণার আশ্রয় নেন আরেকজন ব্যক্তিকে তার সম্পত্তির থেকে বঞ্চিত করার ক্ষেত্রে, তাহলে আসলে তার কি শাস্তি হবে, সেই শাস্তির কথা এই আইনের 4 ধারায় বলা রয়েছে। তো এখানে আসলে 60টি অপরাধের কথা এখানে আসলে তালিকাভুক্ত করা হয়েছে, 7 ধরনের অপরাধ, যেগুলো আসলে কেউ করলে, খুব সহজ ভাষায় আমরা যদি বলি, সেগুলো যদি কেউ এই ধরনের প্রতারণার আশ্রয় নেন, অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি আসলে তারা এই ধরনের কার্যকলাপ করেন কিন্তু তাদের হয়তো তারা জানেনও না যে এটি একটি দেশের আইন অনুযায়ী অপরাধ, বা তারা এই ধরনের অপরাধের সাথে তারা যুক্ত হচ্ছেন, খুব লাইটলি নিয়ে তারা এই ধরনের অপরাধগুলোর সাথে জড়িত হয়ে যান, তারা বুঝতেও পারেন না যে এটি দেশের আইনে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ, রিসেন্টলি যে আইনটি হয়েছে। তো একদম প্রথমে যদি আসি, যে 7টি ক্লাসিফিকেশনের কথা বলা হয়েছে, 7 ধরনের অপরাধের কথা, প্রতারণামূলক অপরাধের কথা বলা হয়েছে, একদম প্রথমে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে একজন ব্যক্তি, অনেক সময় আমরা দেখি যে একজন তার পাশের বাড়ির প্রতিবেশীর জমি, সেখানে কিন্তু বাউন্ডারি আছে, তিনি হয়তো সেই বাউন্ডারির বাইরে বের হয়ে অতিরিক্ত জায়গা দখল করেছেন, বা অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যের জমিকে আসলে নিজের জমি হিসেবে দাবি করা। দেখা যাচ্ছে যে এক্স একটি জমির মালিক, ওয়াই একজন ব্যক্তি যিনি কিনা সেই এক্সের জমিকে নিজের জমি বলে দাবি করছেন এবং সবাইকে এ ধরনের কথা তিনি বলে বেড়াচ্ছেন। এই ধরনের সিচুয়েশন প্রতিনিয়ত আমরা দেখে থাকি। তো এই যে এই ধরনের অপরাধ, সেটিকে কিন্তু একটি প্রতারণা বলা হয়, যে অন্যের জমিকে যদি নিজের জমি বলে দাবি করে থাকেন। তার মানে ধারা 4-এর প্রথমেই বলা হচ্ছে যে কেউ যদি অন্যের জমি নিজের জমি বলে দাবি করে এবং সেটি সবাইকে বলে বেড়ায়, সেক্ষেত্রে এটি কিন্তু একটি প্রতারণার মধ্যে পড়বে এবং এই ধারা 4-এর অধীনে সেটি একটি অপরাধ। সো দ্বিতীয় যেই সিচুয়েশনটি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটা জমির তথ্য গোপন করা হয়। ফর এক্সাম্পল, একজন একটা জমি বিক্রি করতে চাচ্ছে অন্য কারো কাছে, কিন্তু অলরেডি তিনি অন্য কারো কাছে জমি বিক্রি করছেন, সামহাও সেই বিক্রয়কৃত জমিটি আবার দ্বিতীয়বার তিনি তথ্য গোপন করে আরেকজন ব্যক্তির কাছে তিনি আসলে ফ্রডুলেন্টলি তার কাছে আবার জিনিসটাকে হস্তান্তর করলেন বা সেল করলেন কোনোভাবে, সেটি এক ধরনের প্রতারণা। তারপরে দেখা যায় যে অনেকেই হয়তোবা কোনো একটি ব্যাংকের থেকে তিনি মর্গেজ রেখে তিনি একটা কোনো লোন নিচ্ছেন ব্যাংকের কাছ থেকে, সো সেই লোন নিয়ে যে মর্গেজ রাখা জমিটি, যেটা কিনা সিকিউরিটি হিসেবে ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছে, সেই ধরনের জমি তিনি কোনোভাবে ফ্রডুলেন্টলি আরেকজনের কাছে তিনি বিক্রি করে দিলেন। তার অর্থ দেখা যাচ্ছে যে জমির ভেতরে যেই তথ্যগুলো, যেগুলো আমাকে একটা ডিক্লারেশন দিতে হয়, একটা হস্তান্তরের সময় অ্যাফিডেভিটের মাধ্যমে ডিক্লারেশন দিতে হয় যে এই জমিটা নিষ্কণ্টক বা এর ওপরে কোনো ধরনের চার্জ নেই, কোনো ধরনের মর্গেজ নেই, বা এটি এর আগে কারো কাছে কখনো বিক্রি করা হয়নি। তো এই তথ্যগুলো যদি কেউ গোপন করে, তাহলে কিন্তু এই আইনের যে 4-এর 1 যে খ রয়েছে, সেই ধারা অনুযায়ী কিন্তু এটি একটি অপরাধ। তারপরে অনেক ক্ষেত্রে আরেকটা সিচুয়েশন আমরা অনেক সময় দেখতে পাই বা ফেস করি, সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজনের জমি আছে, ধরলাম যে 5 ডেসিমেল, 5% জমি আছে, তিনি তার থেকে অতিরিক্ত জমি সেখানে দেখাচ্ছেন কোনোভাবে, তার থেকে অতিরিক্ত জমি বিক্রি করে দিচ্ছেন তিনি। তার মানে তিনি একটা মিথ্যা তথ্য দিয়ে, তথ্য গোপন করে তিনি আসলে যতটুকু জমি আছে সেই জমির অতিরিক্ত জমি তিনি অন্য কারো কাছে বিক্রি করছেন। সেটা এক ধরনের প্রতারণা। নানান রকম প্রতারণামূলকভাবে সেটি প্রতারণার আশ্রয় নিয়ে সাধারণত এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে, এবং এই ধরনের কাজ যারা করে থাকা আমরা দেখতে পাই যে তারা আসলে হ্যাবিচুয়েটেড, সবসময় তারা এই ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে বিভিন্ন মানুষকে প্রতারণা করে থাকেন। আরেকটি বিষয় দেখা যায় যে ফর এক্সাম্পল, একটা জমির দায়িত্বে একজন ব্যক্তি রয়েছেন, তিনি হয়তো সেই জমির কেয়ারটেকার বা সেই জমির রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার কাছে দেয়া হচ্ছে। তো দেখা যাচ্ছে যে ভূমির যে প্রকৃত মালিক রয়েছে তার থেকে কোনো ধরনের কোনো রকমের তাকে না জানিয়ে তিনি কোনোভাবে সেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব
দায়িত্বে থাকা সেই কেয়ারটেকার বা সেই ব্যক্তিটা সে অন্য কারো কাছে সেই জমিটি সেল করে দিল। এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। কোনোভাবে হয়তো তার কাছে দলিলপত্র আছে, কোনোভাবে প্রতারণার আশ্রয় নিয়ে তিনি আরেকজনের কাছে সেই জমিটি তিনি যদি বিক্রি করে দেন, এটি একটি বিষয়। এরপরে যে বিষয়টি আসে সেটাকে আমরা বলি যে ছদ্মবেশ ধারণ করা বা ইমপারসনিফিকেশন। সো এই যে একজনের ছদ্মবেশ ধারণ করে আসলে যখন একটা মানে ভূমি রেজিস্ট্রেশন হয়ে থাকে, হস্তান্তরের সময় কারো কাছে বিক্রি করা হচ্ছে, হিবা করা হচ্ছে, হোয়াট এভার, সেই সময় সেখানে কিন্তু ওই রেজিস্ট্রি অফিসের সামনেই সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে হয়, দাতা এবং গ্রহীতাকে। তো যিনি আসলে দাতা রয়েছেন তিনি দেখা যাচ্ছে যে তিনি আসলে প্রকৃত মালিক না, অন্য কেউ আরেকজন ব্যক্তি সেই দাতা সেজে বা ভূমির মালিক সেজে তার হয়ে তিনি জমিটি প্রতারণামূলকভাবে অন্য কারো কাছে বিক্রি করে দিচ্ছেন। তো এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখনও কিন্তু সেটি এই আইনের অধীনে সেটি একটি অপরাধ এবং তাকে কিন্তু অবশ্যই শাস্তির আওতায় আনা যায় এই ধারা ৪-এর অধীনে, প্রতারণামূলক যে ভূমি সংক্রান্ত অপরাধ রয়েছে। এরপরে আরেক ধরনের জালিয়াত প্রতারণার দৃশ্য আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রেই যখন হালনাগাদ রেকর্ড করতে কোনো অথরিটি আসেন, সেই ল্যান্ডটা ভিজিট করে তিনি মালিকদের সাথে কথা বলেন বা এই জমির মালিকানায় কে আছেন, এই যে রেকর্ডগুলোকে আপডেট করা হয় প্রতিনিয়ত, খতিয়ানে নাম ওঠানো হয়, রেকর্ড হালনাগাদ করা হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভূমির প্রকৃত মালিক তিনি সেখানে উপস্থিত নেই, কিন্তু আরেকজন ব্যক্তি তিনি দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির পরিবর্তে নিজের নাম সেখানে তিনি ঢুকিয়ে দিচ্ছেন সেই পর্চার ভেতরে বা সেই রেকর্ডের ভেতরে। এই যখন তিনি একটা হালনাগাদ একটি পর্চার মধ্যে নিজের নাম ঢুকিয়ে দেন তখন সেটা কিন্তু অত্যন্ত একটা গর্হিত অপরাধ এবং সেটি কিন্তু এক ধরনের প্রতারণা এবং এতে করে কিন্তু ভূমির যে প্রকৃত মালিক তাকে অনেক সাফার করতে হয়, তাকে অনেক মামলা মোকদ্দমা করে তার মাধ্যমে আবার সেই রেকর্ডটি সংশোধন করতে হয়। এইটি একটি প্রতিনিয়ত এই ধরনের বিষয়গুলো আমরা দেখি। একটু আগেই যেটি বলছিলাম যে অনেক ক্ষেত্রেই দেখা যায় ভাই বোন তারা উত্তরাধিকার সূত্রে মালিক হচ্ছেন, কিন্তু বোন তিনি হয়তো দেশে নেই, বিদেশে বা তিনি অন্য কোথাও, বা এমনও হতে পারে যে ভাই বোনরা আছেন কোনো একজন ভাই তিনি বিদেশে অবস্থান করছেন, প্রবাসী, কিন্তু যখন রেকর্ড হালনাগাদ করতে আসছে রেকর্ডে সেই ভাইয়ের নাম বাদ দিয়ে একজন ব্যক্তি তার নিজের নাম সেখানে বসিয়ে দিচ্ছেন, তাদেরকে এই ধরনের ভুল তথ্য দিচ্ছেন অথরিটির কাছে। তো এই ধরনের যে অপরাধ সেটিও কিন্তু এক ধরনের প্রতারণা। এবং সেই সাথে সাথে এই আইনে আরও বলা হচ্ছে যে এই আইনের যে বিধি হবে টাইম টু টাইম, সেই বিধিতে যদি কোনো ধরনের অপরাধকে চিহ্নিত করা হয় প্রতারণামূলক অপরাধ হিসেবে, সেই বিষয়গুলোও কিন্তু এই আইনের অধীনে আসবে। তো এখন এই যেই অপরাধগুলোর কথা এতক্ষণ বললাম, সেই অপরাধগুলো কিন্তু একটা মারাত্মক ধরনের অপরাধ এবং এই আইনগুলো কিন্তু এটা আমলযোগ্য অপরাধ বা কগনিজেবল অফেন্স। সো কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি কেউ যদি আসলে এই ধরনের প্রতারণার শিকার হন তার আসলে কী করণীয়? কেউ যদি এই ধরনের প্রতারণার শিকার হয়ে থাকে তো তাকে তার কাছে বিভিন্ন ধরনের প্রতিকার রয়েছে এই আইনের অধীনে। যেহেতু বলছিলাম যে এটি একটি কগনিজেবল অফেন্স, তো কাজেই তিনি কিন্তু চাইলে তার যেই এলাকাতে আসলে অপরাধটি সংঘটিত হয়েছে সেইখানকার যে লোকাল পুলিশ স্টেশন আছে সেই থানায় যেয়ে কিন্তু চাইলে তিনি মামলা করতে পারবেন এবং কেউ যদি সাথে সাথে পুলিশ কিন্তু সেটিকে, যেহেতু কগনিজেবল অফেন্স, পুলিশ সেটিকে তদন্ত করতে পারবেন এবং সব ধরনের ব্যবস্থা নিতে পারবেন। এটার জন্য কিন্তু পুলিশের আদালতের থেকে কোনো ধরনের কোনো পারমিশন লাগবে না। সেটা ছাড়াও তিনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে প্রথম শ্রেণীর যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে সেই আদালতে তিনি মামলা করতে পারেন, সেই সাথে সাথে প্রথম শ্রেণীর মেট্রোপলিটন আদালতে তিনি কিন্তু যে এই মামলাটি করতে পারেন সেটি যদি মেট্রোপলিটন এলাকায় থাকে। এখন যদি বলা হয় যে শাস্তির বিধান কি রয়েছে এই আইনে, এই আইনে কিন্তু যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, এখানে কিন্তু শাস্তির বিধান রয়েছে, 7 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে এবং সেই সাথে সাথে আইনে কিন্তু জরিমানার কথাও খুব স্পষ্টভাবে বলা রয়েছে। এবং একটি বিষয় যেহেতু দিনের পর দিন এই মামলাগুলো আমরা জানি যে আদালতে নিষ্পত্তি হওয়ার জন্য অসংখ্য মামলা বসে থাকে এবং জেনারেশনের পর জেনারেশন লেগে যায় এগুলো নিষ্পত্তি করতে, এই আইনে একটি কথা বলা রয়েছে যে মামলা দায়ের করার পর থেকে কিন্তু 180 দিনের ভেতরে কিন্তু এটা নিষ্পত্তি করতে হবে। তো যার ফলে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে সময়কালগুলো অনেক কমে আসছে এই ধরনের প্রতারণামূলক অপরাধের ক্ষেত্রে। তো কাজে এখানে পুলিশ স্টেশন থেকে শুরু করে কোর্টে যেও কিন্তু যে কেউ মামলা করতে পারেন এবং খুব দ্রুত আসলে প্রতিকার পেতে পারেন কেউ যদি এই ধরনের প্রতারণার শিকার হন।